আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ক্যালকুলাস 1 মেজর এবং নন মেজর উভয়ের জন্য কোর্সটি শুরু করতে যাচ্ছি। অর্থাৎ তোমরা যারা কোর্সে এনরোল করেছো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং সাথে সাথে আমাদের এই হচ্ছে লেকচারটি অর্থাৎ ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত অর্থাৎ 4টি অধ্যায় ফেসবুক এবং ইউটিউবে ফ্রি হচ্ছে আপলোড হবে। এখান থেকে তোমরা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারো আমরা হচ্ছে যে পেইড ব্যাচে কিভাবে হচ্ছে পড়াই বা কতটুকু বেসিক দিয়ে পড়াই আমি বা কিভাবে পড়াই, তোমরা এই সিদ্ধান্তগুলো হচ্ছে নিতে পারবে। তো যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছো তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো চলো এখন আমরা আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আমাদের দেখো আজকে আমরা ক্যালকুলাস 1 চ্যাপ্টার 1 এটা শুরু করতে যাচ্ছি এবং আমরা হচ্ছে টাইপ 1 দিয়ে শুরু করছি। তো প্রথমে এই ভিডিও শুরুতে বলে নেই যে আমরা টাইপ আকারে কিন্তু হচ্ছে ম্যাথ পড়াই। তোমরা জানো যে ক্যালকুলাস 1 মেজর এবং নন মেজরের জন্য একটি বই এবং এই বইটি হিউজ একটি সিলেবাস, মোটামুটি 22টা মতো অধ্যায় আছে, 22 থেকে 24টা সম্ভবত। এবং এদের আবার আলাদা আলাদা পার্ট আছে, এ বি সি। যেমন প্রথম অধ্যায়ের এ বি সি 3টা পার্ট আছে, দ্বিতীয় অধ্যায়ের 3টা পার্ট আছে, আবার তৃতীয় অধ্যায়ে 2টা পার্ট আছে, তোমার যে পার্ট আছে, আবার হচ্ছে চতুর্থ অধ্যায়ের পার্ট আছে। এরকম ধরতে গেলে মোটামুটি 40-45টা মতো অধ্যায় হবে। তো হিউজ একটা সিলেবাস। এত বড় সিলেবাসকে পরীক্ষার আগে মূলত আমাদের ফাইনাল পরীক্ষার আগে মূলত 2 থেকে 3 দিন কিন্তু সময় থাকে, 2 থেকে 3 দিন মাত্র সময় থাকে। এর মধ্যে আসলে এই 2-3 দিনের মধ্যে সবগুলো ম্যাথ কিন্তু তোমার হচ্ছে যে একসাথে প্র্যাকটিস করা সম্ভব না। এই কারণে আমি অনেক গবেষণার পরে এই তোমাদের ম্যাথগুলোকে টাইপ আকারে হচ্ছে সাজিয়েছি। তো তুমি যদি আমাদের টাইপ ধরে ধরে পড়ো, আশা করি একটা টাইপ শেখার পরে তুমি বাকি ওই টাইপের যতগুলো ম্যাথ সবগুলো সলভ করতে পারবা। এটা আমি হচ্ছে নিশ্চিত হচ্ছে তোমার হচ্ছে দিচ্ছি আর কি, যে বাকি সব ম্যাথগুলো এমন ভাবে তোমাদের টাইপগুলো শেখাবো যেন ওই টাইপের সকল ম্যাথ সলভ করতে পারো। এরপরেও যদি সমস্যা হয়, আমাদের ব্যাকআপ হিসেবে কিন্তু আমরা বিগত 15 বছরের ম্যাথ সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তো তুমি যেটা হচ্ছে প্রয়োজন মনে করবা, যেটাতে কোনো সমস্যা মনে হবে তুমি আমাদের ভিডিও দেখে হচ্ছে যে সে কনফিউশনটা দূর করে নিতে পারবা। তো আশা করি তোমাদের আর কোনো হচ্ছে কনফিউশন থাকবে না। এবং আমরা আরো একটি কথা বলিনি, এই হচ্ছে এক্সাম্পলটা যেমন 14-3, তোমরা হচ্ছে যে আমরা অনার্স ফার্স্ট ইয়ারে মেজর এবং নন মেজর যে গণিত কোর্সগুলো হচ্ছে করাবো, আমি মূলত গণিত কোর্সগুলোই কিন্তু হচ্ছে করাই। যারা হচ্ছে ম্যাথ নিয়ে পড়ছো তাদের ম্যাথ যে 3টা সাবজেক্ট মেজর, এবং যারা হচ্ছে নন মেজর, যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছো তাদের জন্য নন মেজর যে 2টা গণিত অর্থাৎ ক্যালকুলাস 1 এবং হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স, এটা আগে নাম ছিল, এখন নতুন সিলেবাস অনুসারে ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স সম্ভবত এরকম একটা নাম হচ্ছে দিয়েছে। তো যাই হোক, বই কিন্তু সেমই আছে, বইয়ের কোনো পরিবর্তন নাই, অতএব এখানে ভয় পাওয়ারও কোনো হচ্ছে কারণ নাই। তো আমরা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে তিতাস প্রকাশনীর বই ফলো করব। তো তুমি যদি অন্য কোনো প্রকাশনীর বইও ফলো করো তাতেও কোনো সমস্যা নেই। একটি জায়গায় শুধুমাত্র সমস্যা হবে, সেটা হচ্ছে যে এই এক্সাম্পলটা যেমন 14-3 আছে, তোমাকে একটু বই খুঁজে বের করতে হবে যে এই হচ্ছে এক্সাম্পলটা কত নাম্বারে আছে। অনেকেই হচ্ছে দেখা যায় যে তুমি সেমিনার বা বিভিন্ন বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই থেকে কিন্তু বই গিফট হচ্ছে পেতে পারো। এই কারণেই হচ্ছে অন্য প্রকাশনের তুমি যদি বই পেয়ে থাকো তো কোনো সমস্যা নেই, শুধুমাত্র তোমাকে একটু কষ্ট করে এক্সাম্পলটা খুঁজে বের করতে হবে। এক্সাম্পল খুঁজে বের করার আরো একটি সহজ পদ্ধতি তোমাকে বলে দিচ্ছি। দেখো যে এই যেমন হচ্ছে ম্যাথটা তোমার হচ্ছে মেজরদের 2, 11, 21 সালে এসেছিল এবং নন মেজরদের 12 এবং 14 সালে এসেছিল। তুমি প্রত্যেকটা প্রকাশনীর বইয়ের শেষ দিকে বোর্ড কোশ্চেন কিন্তু অ্যাড করা থাকে, মেজর এবং নন মেজর উভয়ই। তো তুমি এই লাস্ট 21 সালে আসা প্রশ্নের বোর্ড কোশ্চেনে চলে যাবা, ওখানে 1A অধ্যায় থেকে কোন প্রশ্নটা এসেছে তুমি হচ্ছে যে বের করে নেবা, ঠিক আছে? 1A অধ্যায়টা যে প্রশ্নটা এসেছে তাহলে তুমি সহজেই কি খুঁজে হচ্ছে বের করতে পারবা। এবং যারা হচ্ছে নন মেজর আছে তারা হচ্ছে নন মেজরের বোর্ড কোশ্চেনে গেলে 14 সালের যে বোর্ড কোশ্চেনটা আছে ওখান থেকে 1A চ্যাপ্টার থেকে কোন ম্যাথটা এসেছে ওখানে সুন্দর করে এক্সাম্পল নাম্বারটা দেওয়া থাকে, ঠিক আছে? তো মোটামুটি তোমাদের হচ্ছে কনফিউশন বা বেসিক যে ধারণাগুলো সেগুলো আলোচনা করলাম। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে হচ্ছে নির্দ্বিধায় প্রশ্ন করবে, কোনো সমস্যা নেই। এখন দেখো আরো কিছু তোমাদের হচ্ছে কথা বলি যে আমরা
আমরা হচ্ছে এক্সাম্পল ধরে ধরে বিগত 15 বছরের ম্যাথ কিন্তু সলভ করে দিব। এর মাঝে তোমার যে কোনো প্রবলেম আমাদের সাথে এবং আমাদের হচ্ছে ফেসবুক মেসেঞ্জার সাপোর্ট গ্রুপ থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো হচ্ছে যে, এবং আমাকে হচ্ছে পার্সোনালি ইনবক্স করতে পারবা, কোনো সমস্যা নাই। তোমাদের যে কোনো সমস্যায় আমি সবসময় তোমাদের পাশে আছি। তো চলো এখন আমরা আর বেশি কথা না বলে আমরা হচ্ছে ভিডিওটি শুরু করি। ও আরো একটি তোমাদের কথা বা প্রশ্ন থাকতে পারে যে আমি আসলে কিভাবে পড়াই, এই হচ্ছে প্রশ্নটা দিয়ে এই প্রশ্নের উত্তরটা শেষ করে আমি হচ্ছে ম্যাথে হচ্ছে চলে যাব। দেখো, আমি হচ্ছে একদম বেসিক বা জিরো লেভেল থেকে পড়াই। কেন এভাবে পড়াচ্ছি প্রশ্ন আসতে পারে। এর উত্তরটা হচ্ছে যে যারা গণিত নিয়ে ভর্তি হয়েছো, পিওর গণিত নিয়ে ভর্তি হয়েছো, তাদের তো গণিত হচ্ছে যে গণিত পড়তে হবেই। পাশাপাশি যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে নন মেজর গণিত আছে, তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কিন্তু নন মেজর গণিত থাকবে। তো যারা এসএসসি বা ইন্টার লেভেলে গণিতটাকে একটু ফাঁকি দিয়ে এসেছো, এখন যারা গণিতে অনার্স নিয়ে ভর্তি হয়েছো, একদম ভালো একটা কামব্যাক দিতে চাও বা ভালোভাবে একটা প্রস্তুতি নিতে চাও, পূর্বে যা হয়েছে, আমরা পূর্বের ঘটনা বাদ দিয়ে দিব। পূর্বে যা হয়ে গেছে সেটা তো তোমার হচ্ছে যে পাস্টকে তো আর সামনে ফিরিয়ে আনা সম্ভব নয়। তোমার সামনে যা আছে সেটাকে তুমি আরো ভালোভাবে ভালো করার চেষ্টা করো। তাহলে আশা করি তোমার পূর্বের যেগুলো হচ্ছে যে যতটুকু ঘাটতি ছিল তোমার সব দূর হয়ে যাবে। তো আমি আমার চ্যানেলে তোমাকে আমি অভিনন্দন জানাচ্ছি প্রথমে, এবং দ্বিতীয়ত বলছি যে তুমি একটা সঠিক জায়গায় এসেছো। তুমি যদি আমাদের এই চ্যানেল থেকে গণিত শিখো, আমি ইনশাল্লাহ 100% তোমাকে গ্যারান্টি দিতে পারি যে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্বটা হচ্ছে আমার। শুধু তোমাকে কি করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। 2 নাম্বার হচ্ছে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস তো আর আমি করে দিব না, সবাই প্র্যাকটিস করেছে, তোমাকেও প্র্যাকটিস করতে হবে। ম্যাথ একটু হচ্ছে মোটামুটি একটু হায়ার লেভেলের একটু সাবজেক্ট, বিশেষ করে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটাই কিন্তু একটু হায়ার লেভেলের সাবজেক্ট। এইগুলো সাবজেক্টে পড়তে হলে তোমাকে অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে। তুমি যেখানেই পড়ো না কেন, ন্যাশনালে পড়ো বা অন্য যেখানেই পড়ো, ঠিক আছে? কারণ এইগুলো হচ্ছে একটু বোঝার সাবজেক্ট এবং প্র্যাকটিস করে করে তোমাকে হচ্ছে আয়ত্তে আনতে হবে, ঠিক আছে? তো এই কারণে তোমার হচ্ছে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আর বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ যে ন্যাশনালেও কিন্তু পরীক্ষা বলো এবং নিয়ম কানুন সবকিছুই কিন্তু অনেক হচ্ছে যে হার্ডলি ভাবে বা নিয়মতান্ত্রিক ভাবে হওয়া শুরু করেছে। অতএব ফাঁকি না দিয়ে প্রথম বর্ষ থেকেই তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, প্রথম বর্ষ থেকেই তোমার যদি অ্যাটেনশন থাকে, তাহলে আমি আশা করি একদম 4th ইয়ার পর্যন্ত তোমার ভালো একটা রেজাল্ট হবে এবং ভালো জায়গায় তুমি এস্টাবলিশ হতে পারবা, ঠিক আছে? আর যদি কোনো ভাবেই এলোমেলো ভাবে চলে যায় তাহলে অনেক কিন্তু বিপদে পড়ে যাবা, কারণ এটা সাবজেক্টটা কিন্তু হচ্ছে ম্যাথ। আমি ভয় হচ্ছে দেখাচ্ছি না, কিন্তু তোমাদের সচেতন করছি যে অবশ্যই ম্যাথে, যারা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে পড়ছো তাদেরকে অবশ্যই একটু হচ্ছে ভালোভাবে পড়াশোনা করতে হবে। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, আজকে আমরা হচ্ছে ম্যাথটা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। দেখো, আমরা এক্সাম্পল 14(3) দিয়ে আজকে শুরু করব এবং আজকে টাইপ 1 দিয়ে হচ্ছে শুরু করছি। এক্সাম্পল 14(3) বলছে y ইকুয়াল রুট অফ আর এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 3 এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো ডোমেন আমাদের প্রথমে জানতে হবে, ডোমেন ও রেঞ্জ কাকে বলে। তো আমি তোমাদের প্রথমে বললাম যে আমি প্রতিটা বিষয়, প্রত্যেকটা লাইন তোমাকে বুঝাই দেব, ঠিক আছে? প্রতিটা লাইন, প্রত্যেকটা হচ্ছে প্রশ্ন থেকে শুরু করে অ্যান্সার, বর্ণনা সবই তোমাকে একদম A to Z আমি বোঝাই দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? তো এখন আমরা চলো এই বিষয়টুকু হচ্ছে বোঝার চেষ্টা করি। দেখো, ডোমেন ও রেঞ্জ জানার জন্য, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করার জন্য তোমাকে সর্বপ্রথমে ব্যবধি সম্পর্কে জানতে হবে। দেখো, যদি কোথাও লেখা থাকে x গ্রেটার দেন 5, তাহলে এই চিহ্নকে আমরা বলি কি? গ্রেটার দেন। এই চিহ্নকে বলি গ্রেটার দেন, আর এই চিহ্নকে বলি লেস দেন। যদি নিচে আবার দাগ দেওয়া হয় তাহলে বলি গ্রেটার দেন ইকুয়াল, আর এটারও আবার নিচে দাগ দিলে বলি লেস দেন অর ইকুয়াল। তাহলে কি আমরা জানলাম? এই চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন, আর এই চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন, আর এই চিহ্নটা হচ্ছে লেস দেন। আর এই চিহ্নটা হচ্ছে কি? গ্রেটার দেন ইকুয়াল, আর এই চিহ্নটা হচ্ছে লেস দেন ইকুয়াল। আমি তোমাদের একদম ধরে নিচ্ছি যে আজকে তোমাদের এটা প্রথম ক্লাস, তোমরা এর আগে কিছুই জানো না। অতএব আমি এইভাবে তোমাদের তৈরি করার চেষ্টা করবো, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তো তোমাদের আমি অনুরোধ করব, আমাদের চ্যানেলে বা আমার কাছে আমার ভিডিও তুমি যদি দেখো,
তোমাকে দুইটা জিনিস হচ্ছে যে মাথায় নিয়ে বসতে হবে। এক নাম্বার হচ্ছে ধৈর্য, 2 নম্বর হচ্ছে মনোযোগ। ধৈর্য এবং মনোযোগ যদি না থাকে তাহলে আমার চ্যানেল থেকে তোমাকে আমি বিদায় নেওয়ার অনুরোধ জানাচ্ছি। কেন অনুরোধ জানাচ্ছি? কারণ আমি একদম তোমাকে বেসিক শেখাবো, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে আমি হচ্ছে নিয়ে যাব। অতএব আমার সাথে থাকতে হলে তোমাকে ধৈর্য থাকতে হবে এবং কি মনোযোগও থাকতে হবে, কারণ ধৈর্য আর মনোযোগ ছাড়া তুমি ম্যাথ কোনোভাবে শিখতে পারবে না। তোমার অনলাইনে আরো বহু চ্যানেল আছে, সেইগুলো চ্যানেলে তুমি যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে যে এই হচ্ছে বিষয়টা এখন হচ্ছে যে সলভ করার চেষ্টা করি। দেখো এখানে কি বলছে, এক্স গ্রেটার দেন 5, এই কথাটার অর্থটাকে আমাকে জানতে হবে। এক্স গ্রেটার দেন 5 এই কথাটার অর্থ হচ্ছে এক্স এর মান 5 এর চাইতে বড়। এখন প্রশ্ন হচ্ছে বড় হতে হতে কত দূর পর্যন্ত যেতে পারবে? আমরা জানি সর্বনিম্ন সংখ্যা হচ্ছে -ইনফিনিটি এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে +ইনফিনিটি। ঠিক আছে, তো এক্স এর মান 5 এর চাইতে বড়, এই হচ্ছে মানকে আমরা কিভাবে হচ্ছে গাণিতিক রূপ দিতে পারি দেখো। তাহলে আমরা লিখবো এক্স বিলংস টু 5, হচ্ছে ইনফিনিটি, 5, ইনফিনিটি। তাহলে এক্স এর মান 5 এর চাইতে বড়, বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে? এই +ইনফিনিটি। এবার একটা বিষয় দেখো যে ইনফিনিটি এবং -ইনফিনিটি দুইটাতেই সারা জীবন প্রথম বন্ধনী হবে। তাহলে এই ইনফিনিটিতে আমি প্রথম বন্ধনী দিব আর 5এও দিব প্রথম বন্ধনী। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম বন্ধনী কেন দিলাম, এইটারও আমি হচ্ছে অ্যান্সার দিব, সবেরই অ্যান্সার দিব। অতএব তোমাকে আমার সাথে ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক আছে, দেখো আমি প্রত্যেকটা বিষয় তোমাকে বলে দিচ্ছি। আরো একটি প্রশ্ন আসতে পারে যে আমি প্রথমে 5 কেন লিখলাম আর ইনফিনিটি পরে কেন লিখলাম? আমরা জানি ছোটটা প্রথমে লিখতে হয় আর বড়টা পরে লিখতে হয়, এটা সারা জীবন। তাই ছোটটা প্রথমে লিখেছি, বড়টা পরে লিখেছি। এরপরে দেখো এক্স এর মান 5 এর চাইতে বড়, কিন্তু 5 সহ কিন্তু নয়। এক্স এর মান কি 5 এর চাইতে বড় কিন্তু 5 সহ নয়। তাহলে 5 এর চাইতে বড় মান বলো 5, 5 এর চাইতে বড় মান কি বলো 6, 7, 8 ... কত দূর পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত, কিন্তু 5 সহ কিন্তু নয়। যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকতো, গ্রেটার দেন ইকুয়াল, তাহলে কি এক্স এর মান 5 এর চাইতে বড় এবং 5 সহ, তখন এই ব্যবধিটা কি হবে একটু দেখো তো। এক্স বিলংস টু তখন 5 হয়ে যাবে কি তৃতীয় বন্ধনী, আর -ইনফিনিটি এবং +ইনফিনিটিতে সারা জীবন প্রথম বন্ধনী। এই বিষয়টা মাথায় নোট করে নাও। তাহলে ইনফিনিটিতে প্রথম বন্ধনী বসে গেল। আর এবার কি এক্স বিলংস টু 5, ইনফিনিটি মানে 5 সহ এবং 5 এর চাইতে বড় সকল মানই হচ্ছে কার মান? এক্স এর মান। 5 যায় তাহলে যেহেতু এবার সহ, তাহলে 5 সহ, এবং ইনফিনিটি সহ কিন্তু নয়, কারণ ইনফিনিটি, -ইনফিনিটি এবং +ইনফিনিটি যেহেতু বাস্তব রূপ নাই, তাহলে সেই দুটা কিন্তু সহ কোনোদিনও হবে না। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো তোমাদের এখানে মনে করো 0 লেখা আছে, এখানে কি লেখা আছে? 0 লেখা আছে। তাহলে এক্স এর মান কি 0 চাইতে বড়, 0 চাইতে বড়, তাহলে 0 চাইতে বড় হতে কত দূর পর্যন্ত যেতে পারবে? +ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে 0 বসে গেল। এবার মনে করো এখানে কি হচ্ছে দেওয়া আছে? -6 দেওয়া আছে, -6 দেওয়া আছে। তাহলে এখানে কি হয়ে যাবে? -6। এক্স এর মান -6 এর চাইতে বড়, বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে? +ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তো আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। এরপরে দেখো এখানে মনে করো 0, এখানে 0 আছে, তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো? এখানে এই 0তে তৃতীয় বন্ধনী হবে। ঠিক আছে, এখানে যদি মনে করো -2 থাকে, তাহলে এখানেও -2 হবে। তাহলে এক্স এর মান -2 এর চেয়ে বড় এবং -2 সহ এর সকল মধ্যবর্তী মানই হচ্ছে কার মান? এক্স এর মান। ঠিক আছে, তো এটা আমাদের গেল গ্রেটার দেন ইকুয়ালের কথা, গ্রেটার দেন এবং গ্রেটার দেন ইকুয়ালের কথা। এবার আমরা দেখবো লেস দেনের কথা। দেখো এবার আমরা দেখবো কার? লেস দেন। যদি লেখা থাকে এক্স লেস দেন 0, তাহলে কি হবে বলো তো? এক্স লেস দেন 0, তাহলে কি হবে বলো? তাহলে এক্স এর মান কি? লেস দেন মানে ছোট, গ্রেটার দেন মানে বড়। তাহলে এক্স এর মান 0 চাইতে ছোট, এক্স এর মান 0 চাইতে ছোট। এখন প্রশ্নটা হচ্ছে ছোট হতে হতে কত দূর পর্যন্ত যেতে পারবে? আমরা জানি সর্বনিম্ন সংখ্যা হচ্ছে -ইনফিনিটি। তো এখানে আমাদের -ইনফিনিটি প্রয়োজন। আমরা জানি সর্বনিম্ন সংখ্যা হচ্ছে -ইনফিনিটি এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে +ইনফিনিটি। পৃথিবীতে যত মান আছে সবই এর মধ্যে অবস্থিত, এর বাইরে আর কোনো মান নাই। তো দেখো তাহলে এক্স এর মান 0 চাইতে ছোট। এখন প্রশ্ন হচ্ছে ছোট হতে হতে কত দূর পর্যন্ত যেতে পারবে? আমরা জানি সর্বনিম্ন সংখ্যা হচ্ছে -ইনফিনিটি, তাহলে এই -ইনফিনিটি কমা হচ্ছে 0। এবার দেখো যে ইনফিনিটিটা কেন প্রথমে বসালাম? আমরা জানি ছোটটা প্রথমে লিখতে হয়, তাই ছোটটা প্রথমে লিখেছি।
বড়টা পরে লিখতে হয় তাই পরে লিখেছি, মাইনাস ইনফিনিটিতে চাইতে জিরোটা বড় তাই পরে লিখেছি। এবার আমরা জানি মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটিতে সারা জীবন প্রথম বন্ধনী হয়, দিয়ে দিলাম। এখানে দেখো এক্স এর মান জিরোর চাইতে ছোট, এক্স এর মান জিরোর চাইতে ছোট কিন্তু জিরো সহ কিন্তু নয়, তাহলে জিরো সহ যেহেতু নয় তাই জিরোতে প্রথম বন্ধনী বসে গেল। ঠিক আছে, এরপরে দেখো এক্স এর মান যদি লেস দেন ইকুয়াল জিরো আসে তাহলে কি হবে বলতো, এক্স বিলংস টু কি হবে বলতো, মাইনাস ইনফিনিটি কমা জিরো তো হয়ে যাবে কি তখন তৃতীয় বন্ধনী। ঠিক আছে, তো এখানে তোমাকে আমি যদি একটা ব্যবধিটা দেখা যায় এক্স এর মান জিরো চাইতে ছোট, তাহলে জিরো চাইতে ছোট এবং জিরো সহ, তাহলে জিরো সহ যদি হয় জিরো, তারপরে মাইনাস ওয়ান, তারপরে মাইনাস টু ডট ডট এই মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলতে আছে। এখানে কিন্তু জিরো জিরো সহ নয়, তখন এইটা যখন করব তখন এখানে আর কিন্তু জিরো থাকবে না, আর এইটা যখন করব তখন কি হবে, জিরো থাকবে। ঠিক আছে, তো এটা যেন খেয়াল থাকে। এখন দেখো এখানে তুমি মনে করো এখন সংখ্যা এখন চেঞ্জ করে দাও, মাইনাস টু দাও, তাহলে এখানেও কি হয়ে যাবে, মাইনাস টু হয়ে যাবে, অর্থাৎ এক্স এর মান মাইনাস টু এর চাইতে ছোট, ছোট হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে হচ্ছে মাইনাস টু হচ্ছে বসাই দিলাম। এবার এখানে তুমি সিক্স দাও, এখানে সিক্স দাও, তাহলে এক্স এর মান সিক্স এর চাইতে ছোট, ছোট হতে হতে কত দূর পর্যন্ত যেতে পারবে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এখানে যদি ইকুয়াল চিহ্ন আছে তাই এখানে সিক্স এর তৃতীয় বন্ধনী হবে। ঠিক আছে, এখানে মাইনাস সিক্স দাও, তাহলে এখানে মাইনাস সিক্স বসে গেল। ঠিক আছে, এখানে প্লাস টু হলে এখানে প্লাস টু হচ্ছে বসে গেল। ঠিক আছে, তো আশা করি এইগুলো তোমরা বিষয় বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা এইটুকু গেল আমাদের প্রথম বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর কাজ। আমাদের টোটাল বন্ধনী আছে তিনটা, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো প্রথম এবং তৃতীয় বন্ধনীর কাজ আমরা শিখলাম। এবার দেখো আমরা হচ্ছে যে দ্বিতীয় বন্ধনীর কাজটা হচ্ছে দেখবো। দেখো যদি এখানে দ্বিতীয় যদি কোথাও লেখা থাকে এক্স বিলংস এক্স ইকুয়াল 5, তাহলে দেখো এক্স এর মান কত, 5, অর্থাৎ নির্দিষ্ট করা আছে। তখন কি হবে, এক্স বিলংস টু এই যে 5 বসে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে কোথাও লেখা আছে এক্স ইকুয়াল 2,5, অর্থাৎ এক্স এর মান 2 আর 5, তখন তোমাকে লিখতে হবে এক্স বিলংস টু দ্বিতীয় বন্ধনী দ্বারা 2 এবং 5। তাহলে দেখো, তাহলে দ্বিতীয় বন্ধনী দ্বারা বোঝায় ওই মানটা নির্দিষ্ট, অর্থাৎ এখানে এক্স এর মান শুধুই 5, এর বাইরে আর কিছু না। এক্স এর মান 2,5 মানে এক্স এর মান শুধু 2 আর 5, এর বাইরে আর কোনো কিছু না। ঠিক আছে, তাহলে এখানে যখন সংখ্যা চেঞ্জ হয়ে যাবে -2, তাহলে তুমি এখানে -2 বসাই দিবা। ঠিক আছে, তো এইভাবে তোমাকে হচ্ছে নির্ণয় করতে হবে। এখানে যদি -5 থাকে তাহলে এখানে তুমি -5 বসাই দিবা, যা থাকবে তা বসাই দিবা, 0 -1 -0 যা থাকবে তাই হচ্ছে বসাই দেবা। ঠিক আছে, দেখো আমি এবার এই বিষয়টাকে আরো সহজভাবে বলার চেষ্টা করি তোমাদের। মনে করো এইটা দিয়েই তোমাদের হচ্ছে বোঝানোর চেষ্টা করে। দেখো এক্স বিলংস টু দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে লেখা আছে, এক্স বিলংস টু দিয়ে মনে করো যে প্রথম বন্ধনী দিয়ে 2 আর 5 লেখা আছে, আবার এক্স বিলংস টু দিয়ে হচ্ছে 2, হচ্ছে 5 এই তৃতীয় বন্ধনী দেওয়া আছে। তাহলে দেখো এখানে এক্স এর মান 2 আর 5, অর্থাৎ শুধু 2 আর 5 নির্দিষ্ট। তাহলে দ্বিতীয় বন্ধনী দ্বারা বোঝায় নির্দিষ্ট ওই মানটাই, প্রথম বন্ধনী দ্বারা বোঝায় এক্স এর মান 2 আর 5 সহ নয়, 2 আর 5 এর মধ্যবর্তী সকল মানই হচ্ছে এক্স এর মান। তাহলে এই কথা অনুযায়ী 2 এর পরে কি আছে বলতো, 3 আর 4। ঠিক আছে, তাহলে এইখানে এক্স এর মান কত, 3 আর 4 শুধু। এবার এক্স বিলংস টু, এখানে দেখো তো এক্স বিলংস টু 2,5, অর্থাৎ এক্স এর মান 2 সহ এবং 2 এর চাইতে বড়, এক্স এর মান 2 এবং 5 এর মধ্যে অবস্থিত এবং 2, 5 সহ। ঠিক আছে, এখানে কি এক্স এর মান 2 এবং 5 এর মধ্যবর্তী সকল মান এবং 2, 5 সহ। তাহলে এখানে কি হবে বলতো, এখানে যে মানগুলো হবে তাহলে 2, 3, 4 এই হচ্ছে 5। ঠিক আছে, এবার তুমি এখানে যদি প্রথম বন্ধনী দিয়ে দাও, তাহলে কি হবে বলো, এক্স এর মান 2 সহ এবং 2 এর চাইতে বড় কিন্তু 5 সহ কিন্তু নয়, তখন কি এখানে কিন্তু এই 5টা থাকবে না, তাহলে এক্স এর মান 2, 3, 4। ঠিক আছে, এখানে তুমি যখন প্রথম বন্ধনী দিবা আর এখানে তৃতীয় বন্ধনী দিবা, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে তৃতীয় বন্ধনী দিবা, তখন এখানে 2 সহ কিন্তু নয়, 2 সহ নয়, তখন কি 5 সহ কিন্তু এবার এই 5টা হচ্ছে সহ। ঠিক আছে, তো আশা করি এতটুকু বিষয় তোমাদের বোঝাতে পেরেছি। এর পরবর্তী ম্যাথ করতে করতে যতটুকু প্রয়োজন তোমাদের বেসিক আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কোনো ঘাটতি তোমাদের থাকবে না। তো দেখো এরপরে আমরা হচ্ছে আরো একটি বিষয় জানতে হবে, সে বিষয়টা আমি শেষ করে ম্যাথে হচ্ছে চলে যাব। ঠিক আছে, দেখো কোথাও লেখা আছে -2 লেস দেন এক্স লেস দেন হচ্ছে 5 লেখা আছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো যে এক্স এর মান -2 এর চাইতে বড় এবং 5 এর চাইতে ছোট,
-2 এর চাইতে বড় এবং 5 এর চাইতে ছোট। তাহলে মানগুলো কি কি দাঁড়াচ্ছে বলো তো? -2 এর চাইতে বড়, -2 এর চাইতে বড় কে বলো তো? -1, 0, 1, 2, 3, এ হচ্ছে 4। ঠিক আছে, কারণ -2 এর চাইতে বড় এবং 5 এর চাইতে ছোট, তাহলে -2 এর চাইতে বড় আর 5 এর চাইতে ছোট। তাহলে এখানে আমরা ব্যবধিটা কিভাবে লিখবো বলো তো? x বিলংস টু এই -2 ছোট আর 5টা বড়, তাহলে এই -2টা প্রথমে হচ্ছে লিখে দিলাম আর 5টাকে পরে হচ্ছে লিখে দিলাম। তাহলে প্রথম বন্ধনী দ্বারা যেহেতু বোঝায় যে -2 এবং 5 এর মধ্যবর্তী সকল মানই হচ্ছে x এর মান। ঠিক আছে, এবার এই অংশকে যদি আমি মনে করেন নিচেই লেখায় তাহলে বুঝতে সুবিধা হবে। -2 লেস দেন ইকুয়াল যদি লিখি, x লেস দেন যদি 5 লিখি তাহলে কি হবে বলো তো? তখন কি হবে? x বিলংস টু -2টা ছোট, তাহলে -2 সহ এবং -2 সহ -2 এর চাইতে বড় এবং 5 এর চাইতে ছোট সকল মান হচ্ছে x এর মান, এবং -2 সহ কিন্তু -2 এর চাইতে বড় এবং -2 সহ এবং 5 এর চাইতে ছোট সকল মানই হচ্ছে কার মান? x এর মান। তাহলে -2 কমা এখানে কি বসবে বলো তো? 5 বসবে। 5 এর প্রথম বন্ধনী কেন? কারণ এখানে ইকুয়াল চিহ্ন নাই। এখানে যদি ইকুয়াল চিহ্ন চলে আসে তাহলে কি x এর মান -2 এর চাইতে বড় এবং -2 সহ এবং 5 এর চাইতে ছোট এবং 5 সহ, তাহলে এখানে তখন কোন বন্ধনী হয়ে যাবে বলো তো? তৃতীয় বন্ধনী হয়ে যাবে। তাহলে এখানে এই কথা দ্বারা কি বোঝাচ্ছে? x এর মান -2 এবং 5 এর মধ্যবর্তী এবং -2 এবং 5 সহ। এবার যদি মনে করো এখানে ইকুয়াল চিহ্ন না থাকে, এখানে যদি ইকুয়াল চিহ্ন না থাকে তাহলে এখানে তখন প্রথম বন্ধনী দিয়ে দিলা, তখন এই হচ্ছে বাহুতিটা কি হবে বলো তো? তাহলে -2 এর চাইতে বড় এবং 5 সহ এবং 5 এর চাইতে ছোট, তাহলে এখানে কি যাবে? তখন 5টা বসে যাবে। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন পড়ে না, এটা জাস্ট শুধু দেখালাম। আমাদের এটা হচ্ছে প্রয়োজন, এটা লিখতে পারলেই হলো। তো ঠিক আছে, দেখো এখন মনে করো যে এখানে -2 না থেকে এখানে শুধু +2 আসলো, তাহলে তুমি এখানে +2 করে দাও, এখানেও +2 করে দাও। ঠিক আছে, এখানে +2, তাহলে এখানে তুমি +2 করে দাও। এখানে মনে করো যে 0 আসলো, তাহলে তুমি এখানেও 0 বসায় দাও। ঠিক আছে, এখানে মনে করো 6 আসলো বা 7 আসলো, তাহলে তুমি এখানেও 7 বসায় দাও। এখানে মনে করো তোমার হচ্ছে যে 10 আসলো, তাহলে তুমি এখানে 10 বসায় দাও। তো আশা করি এইটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তো এরপরে যতটুকু প্রয়োজন হবে সবকিছু তোমাদের বলে দেবো, কোনো সমস্যা নাই। তো চলো এবার আমরা হচ্ছে যে ম্যাথে যাই, ম্যাথটা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। দেখো এই ম্যাথটা বলছে y = √x² - 4x + 3 এর ডোমেইন ও রেঞ্জ তোমাকে নির্ণয় করতে হবে। চলো আমরা ডোমেইন ও রেঞ্জটা নির্ণয় করে দেখাই। সলিউশন, এই ম্যাথটা এখন আমরা সলিউশন করব। প্রদত্ত ফাংশনই বলি, প্রদত্ত ফাংশন বলা আছে কি? হ্যাঁ, প্রদত্ত ফাংশন y = √x² - হচ্ছে কত 4x প্লাস হচ্ছে 3, যেটাই হচ্ছে y এর মান সেটাই হচ্ছে f(x) এর মান। ঠিক আছে, তাহলে y = কিন্তু যে এখানে y দিয়ে লেখা থাকবে সেই মানটা তুমি f(x) ও লিখতে পারো, এই কারণে এটাকে কিন্তু ফাংশন বলা হলো। ঠিক আছে, তাহলে প্রদত্ত ফাংশন y = √x² - হচ্ছে 4x প্লাস হচ্ছে 3 ইমপ্লাই দ্যাট। তাহলে দেখো এখানে একটু হচ্ছে আমাদের ক্যালকুলেশন প্রয়োজন। এইটা হচ্ছে দ্বিঘাত রাশি, কেন ক্যালকুলেশন করে কি করছি সবই আমি বলে দিচ্ছি, আমাদের সাথে থাকো। ঠিক আছে, দেখো ইমপ্লাই দ্যাট y = √x² - হচ্ছে x মাইনাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 3 আমরা লিখতে পারি না, একটু দেখো তো -4 কে ভেঙে। আশা করি এগুলো বিষয় তোমরা জানো। দেখো এখানে কি হচ্ছে কমন আছে বলো তো? এখানে আছে x কমন দুই পদ থেকে, তাহলে এক্সটা হচ্ছে কমন নিয়ে নিলাম। এখানে বাকি থাকে কি x মাইনাস, আর এখানে x কমন নিয়েছে তাহলে থাকলো কি 1 থাকলো। এরপর দেখো -3, এই দুই পদে 3 আছে তাহলে -3টা কমন নিয়ে নিলাম। এখানে থাকলো কি x প্লাসে মাইনাসে মাইনাস, কত থাকছে বলো তো? 1 থাকছে। তো দেখো এখানে আমরা কি কাজগুলো করলাম, প্রদত্ত ফাংশন বলে ফাংশনটা উঠাই নিলাম। y = হচ্ছে যে y = √x² - x - 3x + 3, এখানে হচ্ছে এক্সটা হচ্ছে কমন নিয়েছি এই দুই পদ থেকে, x মাইনাস এখানে x কমন নিয়েছি তাহলে থাকে 1, -3 কমন নিলাম, এখানে থাকলো x প্লাসে মাইনাসে মাইনাস x - 1। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো আমরা হচ্ছে কত সহজভাবে উপস্থাপন করছি তোমাদের। দেখো এরপরে দেখো y = √x-1 আর x-1 দুই পদ থেকে কি নিয়ে নেবো আমরা? কমন নিয়ে নেবো, তাহলে বাকি থাকে কি x - 3। এই x - 3টা বসায় ফেললাম। দেখো এবার হচ্ছে কি আমরা লিখি, দেখো এখন আমরা লিখবো যে এখানে y এর মান
ওয়াই এর মান বাস্তব হবে যদি এই x-1 আর x-3 গ্রেটার দ্যান ইকুয়াল কত হয়, 0 হয়, গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়। আমি এখানে না লিখে এ পাশেই লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো, যদি এই হচ্ছে x-1 আর হচ্ছে x-3 গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়। কেন এই কথাটা বললো তোমাদের হচ্ছে বুঝাই দিচ্ছি। দেখো, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো এই লাইনটা কেন হলো, এখানে বলছে এখানে y এর মান বাস্তব হবে যদি x-1 এবং x-3 এর গুণফল, এই দুইটা উৎপাদকের গুণফল কি 0 চাইতে বড় হয় বা 0 সমান হয়। দেখো এখানে এই হচ্ছে y যে ফাংশনটা, এই ফাংশনের রুট আছে, এই রুট যুক্ত আমরা টাইপ 1 এর রুট যুক্ত কিন্তু মানগুলোকে হচ্ছে রেখেছি। এখন রুটের ভেতরে বলো তো, রুটের ভেতরে 2 গুণিত 3 আছে, তাহলে না তোমার হচ্ছে 2 গুণিত 8 দিই, তাহলে 2 হচ্ছে যে ধনাত্মক আর 8 হচ্ছে কি ধনাত্মক, তাহলে দুইটা ধনাত্মক উৎপাদকের কি গুণফল ধনাত্মক হবে না সারা জীবন। 8 × 2 = 16, একে রুট করলে কত আছে, 4 আছে। কিংবা তুমি যদি অন্য মানও বসাও তাহলে কি হবে বলো তো, 6 × 2 = 12 আসবে। এখানে যাই হোক একটা রুটের কিছু সামথিং, এই অংশকে রুট করলে কিছু সামথিং একটা আসবে, ঠিক আছে। কিন্তু এখানে কি আদৌ ঋণাত্মক মান আসার সম্ভাবনা আছে? অর্থাৎ দুইটা যদি পজিটিভ মান হয় তাহলে দেখো এখানে ঋণাত্মক হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই। এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এখানে যদি একটা মান যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হয়ে যাবে বলতো, মাইনাস হয়ে যাবে। তাহলে -√12 কিন্তু কাল্পনিক মান চলে আসবে। এখন দেখো এখানে 8টা নিয়ে কেন কাজ করছিলাম, আমাদের 8টা নিয়ে কাজ করলে সুবিধা হবে। দেখো তাহলে 8 × 2 = 16, 8 × 2 = কত, 16, তাহলে মাইনাস কত আসে, 16 আসে না, -16কে রুট করলে কি -16কে রুট করলে কি হয় বলতো, তাহলে -1 এর পরিবর্তে আমরা কি জানি বলতো, i² সমান হচ্ছে জানি -1। তাহলে এখানে যদি -1 গুণ আকারে ধরি তাহলে -1 এর পরিবর্তে i² লিখতে পারি, আর 16টা থেকে গেল, তাহলে স্কোয়ার আর রুট কেটে গিয়ে থাকলো i, আর 16কে রুট করলে কত হয়, 4 হয়। তাহলে কি থাকে বলতো, 4i থাকে। কিন্তু তুমি যদি এই 8 × 2 = 16 অর্থাৎ 16কে রুট করো তাহলে কি চলে আসছে, এই শুধু 4 চলে আসছে। তো এখানে একটা বিষয় ভালো করে হচ্ছে তোমার নোট করে নাও যে ফাংশন, এই 1 চ্যাপ্টারটা হচ্ছে ফাংশন। আমাদের ফাংশনে কিন্তু কাল্পনিক মান নিয়ে কোনো কাজ নাই, ঠিক আছে, কাল্পনিক মান নিয়ে কোনো কাজ নাই। এখানে তোমাকে যত মান নিয়ে আমরা কাজ করব ফাংশনে বা ডোমেন ও রেঞ্জ নির্ণয়ে, তোমাকে বাস্তব মান নিয়ে কাজ করতে হবে। f4 মানটা কি নিঃসন্দেহে বাস্তব মান, আর 4i এটা যখন যার সাথে i যুক্ত থাকে সেই মানকে আমরা পুরোটাকে ধরে নিই কি কাল্পনিক মান। তো এই ফাংশন বা ডোমেন রেঞ্জ নির্ণয়ে কাল্পনিক মানের কোনো কাজ নাই। তো এই কারণে রুটের ভিতরে ঋণাত্মক নিয়ে আসা যাবে না, এই রুটের ভিতরে কি ঋণাত্মক মান নিয়ে আসা যাবে না। এর একটা যদি ঋণাত্মক হয়, একটা যদি ধনাত্মক হয়, তাহলে কি হয়ে যাবে, কাল্পনিক মান চলে আসবে। আর ফাংশনে কাল্পনিক মানের কোনো কাজ নেই। এই কারণে আমরা কি বলে দিচ্ছি, যদি রুটের ভেতরে 0 আছে কিন্তু তার মানও কি 0 আমরা হচ্ছে লিখতে পারি না, যদি √0 লিখি তাহলে 0 লিখি, তাহলে তাই বলছি যে হয় 0 চাইতে বড় হতে হবে অথবা 0 হতে হবে। তাহলে 0 চাইতে বড় সমস্ত মান কি ধনাত্মক মান, তাহলে ধনাত্মক দুইটা মানের গুণফল কি সারা জীবন ধনাত্মকই হবে। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। অথবা যদি 0 হয় তাও সমস্যা নাই, যদি একটা মান মনে করে 0 হলো তাহলে 0 সাথে গুণ করলে 0, এখানে তখন আর ধনাত্মক থাকবে না, 0 সাথে গুণ করলে কি 0, তাহলে √0 মানে 0। তো এই কারণে এই কথাটুকু এখানে হচ্ছে বলা হচ্ছে যে অবশ্যই দুইটার গুণফল কি 0 চাইতে কি হতে হবে, বড় হতে হবে। তো কেন 0 চাইতে বড় হতে হবে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এবার আমরা 1 নম্বর সমীকরণ হতে পাই কি পাই, যে x-1 গ্রেটার দেন ইকুয়াল 0 এবং এই x-3 গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 0, অথবা x-1 লেস দেন ইকুয়াল 0 এবং এই হচ্ছে x-3 লেস দেন ইকুয়াল 0।
ঠিক আছে, এই হচ্ছে লাইনটা কেন বললাম, এইটাকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ, এই অংশকে দিলাম আমি 3 নম্বর সমীকরণ। দেখো এখানে কি হচ্ছে বলা হয়েছে, আমরা প্রথমে বললাম যে দুইটারই গুণফলকে 0 চাইতে বড় হতে হবে। এবার এখানে বলছে x-1 কে 0 চাইতে বড় হতে হবে অথবা 0 হতে হবে, এবং x-3 কেও 0 চাইতে বড় হতে হবে বা 0 হতে হবে। ওই সেম হচ্ছে কাহিনীটাই হচ্ছে, দেখো এখানে দুইটা ধনাত্মক মানের গুণফল কি হবে, ধনাত্মকই হবে, 2,8 ধনাত্মকই হবে। অতএব এখানে বা একটা যদি 0 হয় বা দুইটাও যদি 0 হয় তাহলে 0 রুটের 0 মান কত, 0 আসছে। এবার দেখো হয় এটা মানতে হবে অথবা এটা মানতে হবে, অথবা এখানে অথবা দিয়ে বলেছে, এবং দিয়ে মানে কি তোমাকে দুইটাকে দুই সত্যকেই মানতে হবে। আর অথবা মানে কি হয় এটা অথবা এটা, অথবা দিয়ে বলছে x-1 লেস দ্যান ইকুয়াল 0। লেস দ্যান ইকুয়াল 0 কেন বললো, 0 চাইতে ছোট মান কি, ঋণাত্মক মান, তাহলে x-1 কেও 0 চাইতে ছোট হতে হবে অথবা 0 হতে হবে, এবং x-3 কেও 0 চাইতে ছোট হতে হবে বা 0 হতে হবে। তাহলে দুইটা যদি ঋণাত্মক মান হয়, ভালো করে দেখো তো, দুইটা ঋণাত্মক মান -2 আর হচ্ছে -8, তাহলে কি বলতো, মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে না? তাহলে এর রুট কে করলে কত হয়, 4 আসছে না? দেখো তো একটু ভেবে চিন্তে। তাহলে এই কারণে বলছে যে হয় দুইটাকে ধনাত্মক মান হতে হবে অথবা দুইটাকেই ঋণাত্মক মান হতে হবে। ঠিক আছে, এই কারণে বলছে যে হয় দুইটাই তুমি ধনাত্মক মান নিয়ে নাও বা 0 নাও, অথবা দুইটাকেই ঋণাত্মক মান নাও বা 0 মান নাও। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ নিয়ে আশা করি আর কোনো কনফিউশন থাকার কথা নয়। দেখো এরপরে এখন আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ নিয়ে কাজ করব। আমরা এই নিচের অংশটুকু আর প্রয়োজন নয়, আমরা চলো হচ্ছে উপর থেকে লেখা শুরু করি। এবার নিচে জায়গা নাই, তাই হচ্ছে উপর থেকে লেখা শুরু করবো। ঠিক আছে, দেখো এবার আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ নিয়ে কাজ করব, বা 2 হতে পাই, 2 হতে পাই কি পাই, যে এই x-1 এই 1টাকে আমরা হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালের ডান দিকে হচ্ছে পাঠাই দেবো। তাহলে 1টা কি হয়ে যাবে বলো তো, গ্রেটার দেন ইকুয়াল 1 আসবে না, গ্রেটার দেন ইকুয়াল 1 আসলো, এবং x এই 3টাকে তুমি এ পাশে পাঠা দাও, তাহলে গ্রেটার দেন ইকুয়াল কি আসবে, 3 আসবে। ইকুয়াল আমরা এখানে লিখবো x হচ্ছে কত, গ্রেটার দেন ইকুয়াল 3। অতএব x বিলংস টু হচ্ছে যে কত, তাহলে এখানে তোমরা হচ্ছে যে শান্ত থাকো, আমি এই হচ্ছে লাইনটা লিখে নিই, তারপরে তোমাদের হচ্ছে বোঝা দিচ্ছি। দেখো তাহলে x বিলংস টু কত হবে বলো তো, x এর মান 3-এর চাইতে বড়, x এর মান 3-এর চাইতে বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে কি আসছে বলো তো, 3, ঠিক আছে। দেখো এই হচ্ছে লাইনটা আমি কিভাবে করলাম বোঝাই দিচ্ছি। দেখো এই x-1 কে এই ইকুয়ালের ডান পাশে পাঠিয়ে দিয়েছি, দিয়ে 1 হয়ে গেছে, এবং লিখেছি এই 3 কে ও পাশে পাঠাইছি, তাহলে x গ্রেটার দেন 3 হয়ে গেছে। দিয়ে আমরা বড়টাকে লিখেছি, কেন হচ্ছে যে এই মানকে না লিখে কেন শুধু x গ্রেটার দেন ইকুয়াল 3টাই হচ্ছে লিখলাম। এখন এই প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছি। দেখো x এর মান 1 এর চাইতে বড়, x এর মান 1 এর চাইতে বড় এবং 1 সহ। তাহলে 1 এর চাইতে বড় মান কোনগুলো বলো তো, 1 সহ কিন্তু। তাহলে 1 2 3 4 5 ডট ডট কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। এবার দেখো x এর মান 3 এর চাইতে বড় বা x এর মান 3 এর চাইতে বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত, এবং 3 কিন্তু সহ। তাহলে 3, 4, এই 5, ডট ডট হচ্ছে ইনফিনিটি। তাহলে দেখো তো এইটা কিন্তু এই অংশের মান আর এইটা কিন্তু আমাদের এই অংশের মান। তাহলে দেখো তো এর সমস্ত মান কিন্তু এর মধ্যে নাই, কিন্তু এর সমস্ত মান কিন্তু এর মধ্যে আছে। ভালো করে দেখো বিষয়টা, এখানে কি x এর মান 1 এর চাইতে বড় এবং 1 সহ, তাহলে 1 2 3 ডট ডট 5 এই ইনফিনিটি পর্যন্ত, এবং x এর মান 3 এর চাইতে বড়, তাহলে 3 এর চাইতে বড় 3 4 5 6 ডট ডট ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো এর যে মানগুলো সব কিন্তু এর মধ্যে আছে, কিন্তু এর মান কিন্তু এর মধ্যে সবগুলো নাই। তাহলে দেখো তো যদি আমি এই মানটাকে লিখি, তাহলে এই মানটা লিখে দিলে এই মানটাও লেখা হয়ে যাচ্ছে না। কারণ কি, কারণটা হচ্ছে কি, এর মান কিন্তু সমস্তের মধ্যে, এর মান কি সমস্তের মধ্যে আছে, কিন্তু এর মান কিন্তু না, সরি, এর মান এর মধ্যে সমস্ত কিন্তু আছে, কিন্তু এর সমস্ত মান কি এর মধ্যে আছে, এখানে কি 1 আছে, এখানে কি 2 আছে, কিন্তু এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, ডট ডট
এখানে যা মান হবে সবই আছে, কিন্তু এখানে কিন্তু 1 নাই আর এখানে কিন্তু 2 নাই, আর এটা হতেও পারবে না। তাহলে আমি এই মানটাকে অর্থাৎ এই মানকে যদি লিখি তাহলে এই অংশটুকু হচ্ছে লেখা হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কমন, এক কথা তুমি বলতে পারো যে কমন অংশটুকু আমরা হচ্ছে নিয়েছি। এখন দেখো এখানে যে বিষয়টা, তুমি এখানে কিন্তু আমরা ম্যাথ শেখানোর পাশাপাশি কিছু টেকনিকও শিখাই দেবো, ঠিক আছে। দেখো এই 2 নম্বর সমীকরণে আমরা কাজ সেরে ফেললাম। এখানে আমি যে টেকনিকটা শিখাচ্ছি 3 নম্বর সমীকরণের অ্যান্সার করার পর আমি তোমাকে টেকনিকটা শিখাচ্ছি। এইটুকু কিন্তু তোমাদের লিখতে হবে না, এইটুকু তোমাদের কি সাইড নোট বা নোটিশ বোর্ড দিয়ে হচ্ছে লিখতে পারো, কিন্তু এই অংশটুকু কিন্তু ম্যাথের অংশ না। কিন্তু এবার দেখো আমরা 3 নম্বর সমীকরণটা নিয়ে কাজ করব। দেখো এই যে আমরা 3 নম্বর সমীকরণটা হচ্ছে নিয়েছি, 3 নম্বর সমীকরণটা নিয়ে কাজ করব। 3 হতে পাই কি পাই, দেখো যে x মাইনাস 1, এক্স এই মাইনাস 1টা তাহলে ও পাশে পাঠাই দিই, তাহলে x কি থাকে বলতো, হচ্ছে যে লেস দেন ইকুয়াল 1 থাকছে, এবং x লেস দেন ইকুয়াল কত আসছে, 3 আসছে না, ইকুয়াল x লেস দেন ইকুয়াল কত আসছে, তাহলে 1 আসছে। দেখো 3 নম্বর সমীকরণটা আর আমাদের প্রয়োজন নাই। এখানে দেখো হ্যাঁ, এবার হচ্ছে দেখো এখানে আমরা যে কাজটা করেছি, এখানে x লেস দেন ইকুয়াল 1 এবং x লেস দেন ইকুয়াল হচ্ছে 3। এবার লেস দেন ইকুয়ালের ক্ষেত্রে আমরা এই 1টাকে লিখেছি, গ্রেটার দেন ইকুয়ালের ক্ষেত্রে এই 3কে লিখেছি। এখন দেখো এখানে তাহলে ব্যবধিটা কি হবে বলতো, x লেস দেন 1 মানে x এর মান 1 এর চাইতে ছোট, ছোট হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে, -ইনফিনিটি পর্যন্ত। তাহলে -ইনফিনিটি সারা যেমন প্রথম বন্ধনী, আর 1 যেহেতু 1 সহ, তাহলে 1 কি হবে, 1 এর তৃতীয় বন্ধনী। এবার দেখো এটা হচ্ছে কিভাবে লিখছি, দেখো x এর মান 1 এর চাইতে ছোট, x এর মান কি 1 এর চাইতে ছোট, তাহলে 1 সহ কিন্তু, এবং 1 এর চাইতে ছোট, তাহলে 1 এর চাইতে ছোট মান কোনগুলো বলতো, 1 -1 0 তারপরে হচ্ছে কত, সরি এই হচ্ছে 1 0 তারপর হচ্ছে -1 -2 -3 ডট কত দূর পর্যন্ত যেতে থাকবে, -ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে। এবার কি x এর মান 3 এর চাইতে ছোট, x এর মান কি 3 এর চাইতে ছোট এবং 3 সহ কিন্তু, তাহলে 3 2 1 তারপরে 0 -1 -2 ডট কত দূর পর্যন্ত, -ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে যে সহজ বিষয়টা দেখো, যে এই মান x লেস দেন 1 এর মান কিন্তু এই মান, আর x লেস দেন 3 এর মান হচ্ছে দ্বিতীয় মানটা। তো দেখো এখানে এই মানগুলো কিন্তু সবই এর মধ্যে আছে, কিন্তু এর মান সমস্ত এর মধ্যে নাই, এই যে 3 2 এখানে নাই, কিন্তু এই 1 থেকে এই মানগুলো সবই কিন্তু আছে। তাহলে যদি আমি এই অংশটুকুকে নিয়ে নিই, এই অংশটা এর মান, তাহলে এই অংশটুকু যদি নিয়ে নিই তাহলে কিন্তু এই অংশটা নেওয়া হয়ে যাচ্ছে। তাহলে দেখো গ্রেটার দেন ইকুয়ালের ক্ষেত্রে এখন তোমাকে মনে রাখার টেকনিকটা শিখাই। দুইটা কিন্তু মান থাকবে, দুইটা মানের মধ্যে গ্রেটার দেন মানে বড়, গ্রেটার দেন মানে কি বড়, তাহলে গ্রেটার দেন ইকুয়ালের ক্ষেত্রে আমরা বড় মানটা নিব। এখানে 1 বড় না 3 বড় বলো তো, 3 বড়, তাই গ্রেটার দেনের ক্ষেত্রে বড় মানটা নিব। আর লেস দেন ক্ষেত্রে ছোটটা নেব। দেখো তো লেস দেন ছোট মান কোনটা, 1 আর 3, তাহলে ছোট হচ্ছে 1টা নিব। এখন এটা আমি তোমাকে বাস্তব রূপটা দেখাই দিলাম যে আসলে কেন হচ্ছে দেখাই দিলাম। তোমার এইটা আর এই 2 লাইন কিন্তু পরীক্ষাতে দেখাতে হবে না, তোমাকে আমি যা শুধু এক্সাম্পলটা দেখাই দিলাম, ঠিক আছে। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। আর আমাদের মনে রাখার টেকনিকটা তাহলে আমরা শিখলাম যে গ্রেটার দেন ইকুয়ালের ক্ষেত্রে আমরা বড় মানটা নিব, আর লেস দেনের ক্ষেত্রে আমরা ছোট মানটা নিব। কারণ পরীক্ষা তো তোমাকে এভাবে ব্যাখ্যা চাবে না, তুমি যখন কাউকে শিখাবা বা কাউকে পড়াবা তখন তোমাকে এটা হচ্ছে কি দেখাতে হবে। আর আমরা এমন ভাবে ম্যাথ শিখাবো যাতে তুমি আরেকজনকে শেখাতে পারো, এইভাবে তোমাকে আমি হচ্ছে ম্যাথ শিখাবো। কারণ তুমি ম্যাথে পড়বা, আর তুমি ম্যাথ শিখে আরেকজনকে শিখাতে পারবে না, তাহলে তো তোমার ওই প্ল্যাটফর্ম ধরে রাখা কোনো প্রয়োজন নাই। আমার কাছে বলে না, তুমি যেখানে ম্যাথ শিখো না কেন, তুমি যদি সেই ম্যাথ আরেকজনকে শেখাতে না পারো বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তাহলে ওখানে পড়ার দরকার নাই, আমার কাছেও পড়ার দরকার নাই। যেখানে তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবে এবং সবকিছু বলে দেবে, সেখানেই তোমাকে পড়তে হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো দেখো এখানে সংক্ষেপে যদি আমি বলি যে এক্স এর মান গ্রেটার দেন, এইখানে মানগুলো লিখেছি, এই গ্রেটার দেনের ক্ষেত্রে এই মানগুলো লিখেছি। তাহলে গ্রেটার দেনের ক্ষেত্রে দেখো এই মানগুলো এখানে সব আছে, তাই এই মানটা আমরা নিব, তাই এটা হচ্ছে লিখে দিয়েছি, ঠিক আছে। তো এটা আর আমাদের প্রয়োজন নাই, এটা হচ্ছে আর লিখতে হবে না, এটা আমি তোমাদের জাস্ট প্রুফটা দেখালাম। আর এখানে দেখো লেস দেনের ক্ষেত্রে এই মানগুলো লিখেছি, আর
এই লেস দেনের এই মানগুলো লিখেছি। তাহলে এই মানগুলো যেহেতু এর মধ্যে সমস্ত আছে, তাই আমরা এই মানটা হচ্ছে নিয়ে ফেলেছি। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে দেখো এই এখানে যে 2 লাইন লিখেছিলাম, আর এই 2 লাইন তোমাদের দেখাতে হবে না, এটা জাস্ট প্রুফ। এবার দেখো আমরা হচ্ছে যে এবার আমরা ডোমেনটা হচ্ছে নির্ণয় করে ফেলবো। তাহলে অতএব ডোমেনকে বড় হাতের ডিএফ দ্বারা প্রকাশ করা হয়। এই বড় হাতের ডিএফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডোমেনটা কি হবে দেখো তো, এখানে আমরা ছোটটা একটু প্রথমে লিখবো -∞, 1। এই হচ্ছে -∞, হচ্ছে 1 ইউনিয়ন দ্বারা লিখবো। ডোমেন নির্ণয় করতে তোমাকে ইউনিয়ন দ্বারা আবদ্ধ করে লিখতে হবে। ইউনিয়ন এই যে 3, হচ্ছে কত, ইনফিনিটি। ঠিক আছে, 3, তাহলে দেখো অতএব ডোমেনটা হচ্ছে কি -∞, 1 ইউনিয়ন 3, হচ্ছে ইনফিনিটি। এই যে দুইটা, এই মানটা এখানে লিখলাম আর এই মানটা এখানে লিখলাম। তুমি এটা প্রথমে লিখতে পারো এবং এটা পরে লিখতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সাধারণত কি ছোটটা প্রথমে লিখি, বড়টা পরে লিখি। তাই ছোটটা প্রথমে লিখলাম, বড়টা পরে লিখলাম। ঠিক আছে, তো এখানে তোমাকে ইউনিয়ন দ্বারা লিখতে হবে, শুধু এটার ক্ষেত্রে না, প্রতিটা ক্ষেত্রেই। এই প্রথম অধ্যায়ের 1 ABC চ্যাপ্টারের যে 3টা অধ্যায় আমরা হচ্ছে যে ডোমেন রেঞ্জ তোমাকে নির্ণয় করতে বলবে। ডোমেন রেঞ্জের সাথে অন্য অন্য অধ্যায়গুলোতে অন্য মান থাকবে, অন্য কিছু নির্ণয়ের সাথে থাকবে, কিন্তু ডোমেন রেঞ্জটা কিন্তু থাকবে। তো ডোমেন রেঞ্জ নির্ণয় তোমাকে আমি বলে দিচ্ছি যে ইউনিয়ন দ্বারা যতগুলো মান থাকবে, ইউনিয়ন দ্বারা কি তোমাকে নিতে হবে। ইউনিয়ন দ্বারা বোঝায় কি, সমস্ত মানগুলো তোমাকে নিতে হবে। ঠিক আছে না? তো আমরা হচ্ছে ডোমেনটা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা হচ্ছে রেঞ্জটা নির্ণয় করব। আমরা রেঞ্জটা নির্ণয় করবো। তাহলে আমাদের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলেছিল, তাহলে আমাদের একটা অ্যান্সার কিন্তু হয়ে গেল, ডোমেন। ঠিক আছে, এরপরে দেখো এখন আমরা রেঞ্জটা নির্ণয় করব। এই উপরের 2 লাইন আর প্রয়োজন নাই, আমি হচ্ছে উপরের লাইন দুটো মিশাই দিলাম। দেখো এখানে ভালো করে। এখন আমরা লিখবো আবার এই রেঞ্জটা আমরা কিন্তু ডোমেন থেকেই নির্ণয় করি। এটা শুধু এখন না, যে কোনো টাইপে আমরা যাই না কেন, আমরা ডোমেন থেকে রেঞ্জটা বের করার সুবিধা হয়। ঠিক আছে, আমরা আলাদা করে রেঞ্জটা ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগবে না। ঠিক আছে, তো আবার -∞, এই -∞, হচ্ছে 1 না, 1 তো সরি, 1 তো তৃতীয় বন্ধনী ছিল, তাই না? হ্যাঁ, -∞, 1 তৃতীয় বন্ধনী হবে। তাহলে তারপরে ইউনিয়ন দ্বারা লিখবো 3, এর জন্য f(x) ফাংশনটি এখানে না লিখি, f(x) ফাংশনটি কত হচ্ছে ব্যবধিতে, ফাংশনটি হচ্ছে 0, কত হচ্ছে ব্যবধিতে বলো তো? এই 0, ব্যবধিতে 0, ব্যবধিতে সংজ্ঞায়িত হবে। তাহলে দেখো আবার -∞, 1 এই অংশটুকু আমরা লিখেছি। এর জন্য f(x) বা f(x) দিয়ে তুমি যে মানটা আছে সেটা হচ্ছে লিখতে পারো যে √(x-1) আর কত ছিল, x-3। ঠিক আছে, এই মানটা ছিল কিন্তু আমাদের। তাহলে y আমি তোমাদের প্রথমে কিন্তু ভিডিওর হচ্ছে লেকচারে বলেছি যে y যে কথা, f(x) সেই কথা। তাহলে y এর পরিবর্তে আমরা f(x) লিখতে পারি। তুমি যদি প্রথমে যখন আমরা ম্যাথটা শুরু করেছিলাম সেখানেও যদি y এর পরিবর্তে f(x) লিখি, তাও কোনো সমস্যা নাই। তাহলে দেখো এর জন্য f(x) x-3 এবং x-1 এবং x-3 এই ফাংশনটি 0, ব্যবধিতে সংজ্ঞায়িত হবে। অতএব রেঞ্জকে হচ্ছে যে এই বড় হাতের আর এফ দ্বারা প্রকাশ করা হয়। অতএব রেঞ্জটা হচ্ছে কত জানো, এই 0, দেখো এইটা হচ্ছে কিভাবে হচ্ছে আমি তোমাদের বোঝাই দিচ্ছি। এটা অ্যান্সার, এইটুকু আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। এখন আমি 0, কিভাবে হচ্ছে সেটা তোমাকে হচ্ছে বোঝাই দিব। দেখো আমি তোমাদের বললাম যে আমরা ডোমেন থেকে কিন্তু রেঞ্জটা নির্ণয় করব। ঠিক আছে, তো দেখো আমাদের যে ফাংশনটা আছে, এই f(x) ফাংশনটা, এই ফাংশনে
কি আছে বলতো, x-1 আর হচ্ছে x-3টা আছে। ঠিক আছে, তো আমরা যে ডোমেনটা পেয়েছি এই ডোমেনের মানগুলো মূল ফাংশনে আমরা বসাই দেব। ডোমেনের মান যদি মূল ফাংশনে বসাই তাহলে আমরা রেঞ্জটা পেয়ে যাব। দেখো কিভাবে, এখানে প্রথম মানটা কি আছে বলতো, মাইনাস ইনফিনিটি। তাহলে এক্স এর জায়গায় তুমি ইনফিনিটিটা বসাও। ঠিক আছে, ডোমেন দ্বারা তো এক্স চলক যুক্তকেই তোমার হচ্ছে বোঝায় আর কি। তাহলে মাইনাস ইনফিনিটি তুমি এক্স এর জায়গায় বসাও, তাহলে দেখো এক্স এর জায়গায় যদি মাইনাস ইনফিনিটি বসায় তাহলে মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে -1 থাকলো, আর এই যে এক্স এর জায়গায় মাইনাস ইনফিনিটি মাইনাস হচ্ছে 3 বসাই দিলাম। ঠিক আছে, তাহলে রুট ওভার হচ্ছে দিয়ে ফেললাম মাইনাস ইনফিনিটি কমা -1। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে তুমি -1 বাদ দাও, কত থাকে বলো তো, মাইনাস ইনফিনিটি থাকবে। কেন মাইনাস ইনফিনিটি থাকবে? কারণ মাইনাস ইনফিনিটি অসীম একটা সংখ্যা। মনে করো যে তুমি সাগর থেকে 1 গ্লাস পানি উঠাই নিলা বা 1 জগ পানি উঠাই নিলা, পানির কি কোনো 1 চুলো পরিমাণ উচ্চতা তুমি কমাতে পারবে না। ঠিক আছে, তো ইনফিনিটিটা অসীম একটা সংখ্যা, এখান থেকে তুমি -1 একটা সামান্য একটা সংখ্যা মাত্র, এইটাকে তুমি সরাই নিলে কোনো হচ্ছে মানের পরিবর্তন হবে না। ঠিক আছে, এরপরে দেখো মাইনাস ইনফিনিটি কমা -3, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে -3 বাদ দিলে কি থাকে, মাইনাস ইনফিনিটি থাকে। তাহলে মাইনাসে প্লাস, আর ইনফিনিটি কি হচ্ছে, ইনফিনিটি স্কোয়ার, রুটটা থাকলো ইনফিনিটি আর স্কোয়ার আর রুট কেটে গিয়ে কি থাকে, ইনফিনিটি থাকে। তাহলে ভালো করে নোট করে রাখো যে মাইনাস ইনফিনিটি বসিয়ে আমি পাইলাম কি, ইনফিনিটি পাইলাম। ঠিক আছে, কি হচ্ছে পাইলাম, মাইনাস ইনফিনিটি বসিয়ে ইনফিনিটি পাইলাম। এরপরে দেখো আমরা 1 হচ্ছে বসাবো, আমরা একটা একটা করে মান হচ্ছে বসায় দেখবো কি আছে। তাহলে 1টা হচ্ছে এখানে মানটা হচ্ছে বসায় দেখি তো কি আছে। দেখো 1টা হচ্ছে তুমি হচ্ছে বসাও, কোথায় বসাবো 1টা, এক্স এর জায়গায়। তাহলে 1 যদি বসাও তাহলে 1 - 1, এক্স এর জায়গায় কিন্তু 1 আর -1 থাকলো। তারপরে দেখো 1 মাইনাস হচ্ছে কত, 3 থাকলো। তো এরপরে দেখো 1 - 1 মানে কত, 0, আর এখানে কি থাকে -2। তাহলে 0-র সাথে তুমি যাই কোণ করবা কত হবে, 0 হবে। 0কে রুট করলে কত হবে, 0ই হবে। তাহলে দেখো 1 বসিয়ে আমি পাইলাম কত, 0 পাইলাম। ঠিক আছে, এরপরে দেখো 3টা হচ্ছে বসাবো। এরপরে দেখো 3টা হচ্ছে বসাবো, কোথায় 3 বসাবো, এক্স এর জায়গায় 3 বসাবো। তাহলে এই যে 3 মাইনাস হচ্ছে 1 আর এক্স এর জায়গায় বসাবো 3। তাহলে দেখো তো এবার সেম কাহিনী, 3 - 1 মানে কি 2 থাকে, আর 3 - 3 মানে কত, 0। তাহলে 0-র সাথে যা গুণ করবা 0, রুট ওভার 0 মানে কত, 0। তাহলে দেখো 1 বসিয়েও পাইলাম হচ্ছে 0 আর 3 বসিয়েও পাইলাম কত, 0। ঠিক আছে, আপাতত আমরা নোট করে রাখি একটু। এরপরে দেখো আমরা ইনফিনিটিটা বসাবো। ইকুয়াল ইনফিনিটি, এক্স এর জায়গায় ইনফিনিটি আবার বসাবো। তাহলে ইনফিনিটি -1 আবার হচ্ছে কি, ইনফিনিটি মাইনাস হচ্ছে কত, 3। তাহলে দেখো ইনফিনিটি থেকে 1 বাদ দিলে কত, ইনফিনিটি থাকে, আবার ইনফিনিটি থেকে 3 বাদ দিলে কত থাকে, ইনফিনিটি থাকে। ইনফিনিটি স্কোয়ার আর রুট কেটে গিয়ে কি থাকলো, ইনফিনিটি থাকলো। তাহলে ইনফিনিটি থাকলো। দেখো এবার ভালো করে খেয়াল করো, মাইনাস ইনফিনিটি এবং ইনফিনিটি বসিয়ে পাইলাম কত, ইনফিনিটিতে, এই ইনফিনিটিতেও প্রথম বন্ধনী, মাইনাস ইনফিনিটিতেও প্রথম বন্ধনী হয়, বা মাইনাস ইনফিনিটিতেও প্রথম বন্ধনী ছিল, এই প্লাস ইনফিনিটিতেও প্রথম বন্ধনী ছিল। তাহলে এখানে কি প্রথম বন্ধনী হবে। এবার দেখো 1 এবং 3 বসিয়ে কত পেয়েছি, 0, তাই 0 বসায় দিলাম। যেহেতু আলাদা মান পাইনি তাই আলাদা করে লেখার প্রয়োজন নাই, 0 পেয়েছি। এবার 1-এও ছিল তৃতীয় বন্ধনী, 3-তেও ছিল তৃতীয় বন্ধনী, তাই 0-তেও হবে তৃতীয় বন্ধনী। যদি কথার কথা 1-এ প্রথম বন্ধনী থাকতো এবং 3-তেও তৃতীয় বন্ধনী থাকতো, 1-এ প্রথম বন্ধনী থাকতো এবং 3-তে তৃতীয় বন্ধনী থাকতো, অর্থাৎ একটাতে প্রথম বন্ধনী একটাতে তৃতীয় বন্ধনী, তাহলে আমরা জানি তৃতীয় বন্ধনীর শক্তি বেশি, তৃতীয় বন্ধনীটা বসায় ফেলতাম। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। আমি সংক্ষেপে যদি বলি, মাইনাস ইনফিনিটি এবং ইনফিনিটি বসিয়ে পেয়েছি ইনফিনিটি, তাই ইনফিনিটি বসাই দিয়েছি, এবং 1 এবং 3 বসিয়ে পেয়েছি 0। এই হচ্ছে যে মূল হচ্ছে ফাংশনে, তাই হচ্ছে 0টা বসাই দিয়েছি। মাইনাস ইনফিনিটিতে সারা জীবন প্রথম বন্ধনী, তাই প্রথম বন্ধনী। 1 এবং 3 বসিয়ে যেহেতু 0 পেয়েছি, তাই 1 এবং 3-তে যেহেতু তৃতীয় বন্ধনী ছিল, তাই 0-তেও তৃতীয় বন্ধনী হবে। যেহেতু ছোটটা প্রথমে লিখতে হয় তাই ছোটটা প্রথমে লিখেছি, ইনফিনিটিটা বড় তাই ইনফিনিটিটা পরে লিখেছি। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস ছিল, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, এই কারণে ভিডিওটি একটু বড় হয়েছে। তো আশা করি এই পরবর্তী যে টাইপগুলো এত লং ভিডিও হবে না। তোমরা আমাদের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলকে উপভোগ করো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।